পাঠ করছি কাবেরী মিত্রের লেখা গল্প লাল ঢাকাই শাড়ি। রিনিতা রোজ কোনো রকমে নাকে মুখে গুঁজে অল্প কিছু টিফিন নিয়ে একটা ছাপা শাড়ি পরে ঠিক ৯:৪৫ বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু কদিন থেকে তার দেরি হয়ে যাচ্ছে, কারণ সকালের দিকে সে দুটো ছেলে মেয়েকে পড়ায়। রিনিতার মা অনেক করে মানা করেছিল, কিন্তু রিনিতা শোনেনি, কারণ টাকার খুব দরকার। রিনিতা একটা সরকারি প্রাইমারি স্কুলে চাকরি করে। তাতে যা মাইনে পায় সেই দিয়ে সারা মাস সংসার চালানো, বাবার ওষুধ সব করার পর হাতে আর কিছুই থাকে না। তাই মার নিষেধ অগ্রাহ্য করেও সে এই কাজটা করে চলেছে। রিনিতার আজকাল কি হয়েছে রিনিতা নিজেও বোঝে না। কেন মনটা এতটা অস্থির হয়ে ওঠে? না পাওয়া বস্তুগুলোই কেন পাবার জন্য হাতছানি দিয়ে তাকে বারে বারে বিভ্রান্ত করে তোলে? নিজের এই ইচ্ছেগুলোর জন্য সে নিজের মনের উপর নিজেই রেগে যায়। এই সব চাওয়া পাওয়া তো আমার মতো গরিবের জন্য নয়। তবে কেন মনটা মাঝে মাঝেই সেই সব ইচ্ছেগুলোকে পাওয়ার জন্য লোভী হয়ে ওঠে? রিনিতা স্কুলে যাওয়ার পথে বিশুদার শাড়ির দোকান। কদিন থেকে বিশুদার দোকানের শোকেজে একটা লাল টুকটুকে ঢাকাই শাড়ি রাখা আছে। ওই শাড়িটা দেখলেই রিনিতার মনটা কেমন উদাস হয়ে যায়। নিজে থেকেই পা দুটো যেন আটকে যায়। রিনিতা বেশ কিছু সময় শাড়িটার দিকে তাকিয়ে থেকে শেষে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ধীরে ধীরে হাঁটতে থাকে। ওই শাড়িটা রিনিতার বুকের মধ্যে জমে থাকা একরাশ নীরব ব্যথাকে যেন আরও একটু বাড়িয়ে দেয়। রিনিতারা ৩ ভাই বোন। অনেক সচ্ছলতা না থাকলেও অভাব ছিল না, আর ছিল অফুরন্ত শান্তি আর ভালো থাকার একটা সুন্দর বাতাবরণ। রিনিতার বাবা কাজ করত একটা প্রাইভেট কোম্পানিতে। যা মাইনে পেত তা সবটাই মার হাতে তুলে দিত। মা সেই অল্প টাকায় কি সুন্দর করে সব দিক সামলে সংসারটাকে চালিয়ে দিত। কোনোদিন মাকে কোনো অভিযোগ করতে দেখেনি সদা হাস্যময়ী মা। আমাদের সব চাহিদা কি করে যে পূরণ করত মাই জানত। বাবা মাঝে মাঝে হাসতে হাসতে বলতো, তোর মা তো মনে হয় সাক্ষাৎ অন্নপূর্ণা। শুনে মা লজ্জায় বাবার উপর রেগে যেত। বলতো, ছেলে মেয়ের সামনে কি যে বলো, মুখের কোনো লাগাম নেই, যত ঢং। এই কথা শুনে বাবার সাথে সাথে আমরাও হেসে উঠতাম। সব থেকে অবাক হয়ে যেতাম মা কি করে পুজোর সময় আমাদের সবার চাহিদা মতো পছন্দের জামা কাপড় কিনে দিত। আর পুজোর ওই 4 দিন আমাদের বাড়িতে ভালো ভালো সব রান্না হতো। আমরা রোজ ঠাকুর দেখতে গিয়ে বাইরে থেকে রাতের খাবার খেয়ে আসতাম। সব খরচ মা করত। তবে একটা জিনিস, মাকে কোনো পুজোয় কোনো দিন একটা দামি শাড়ি কিনতে দেখিনি। এই নিয়ে কিন্তু মায়ের কোনো অভিযোগ ছিল না। একটা কথা কিন্তু বলতেই হবে, আমার দাদা ছিল প্রথম থেকে ভীষণ স্বার্থপর। নিজেরটুকু ছাড়া আর কিছুই ভাবতে পারতো না। পুজোয় আমরা আমাদের আর্থিক অবস্থা বুঝে জিনিস কিনতাম, কিন্তু দাদা ওইসব বুঝতো না। সে তার পছন্দ মতো দামি জামা প্যান্ট কিনে আনতো। কখনো জানতেও চাইতো না মা কি করে দেবে। দাদার চাহিদা মেটাতে গিয়ে বাবার আর কিছুই কেনা হতো না। আমার খুব খারাপ লাগতো। পুজো চলে যাবার পরপরই আসতো লক্ষ্মী পুজো। সেই পুজোটাও বেশ ভালোভাবেই করা হতো। প্রায় ২০-২৫ জন লোক খেতে আসতো আমাদের বাড়িতে আমার মায়ের হাতের খিচুড়ি ভোগ। সবাই বলতো দারুণ হয়। তাই আমাদের বাড়ির ভোগকেও মিস করতে চাইতো না। সব কিছু মিটে গেলে একদিন আমি আর বাবা মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, তুমি কি করে সব কিছু এত সুন্দর করে করো? বাবা তো বেশি মাইনে পায় না। মা তখন একটা কৌটো এনে আমাদের দেখালো। বলল, এই দেখো আমার আসল ব্যাংক। আমি প্রতি মাসে কিছু কিছু টাকা সংসার খরচ থেকে সরিয়ে এতে ভরে রাখি, যাতে পুজোর কটা দিন ছেলে মেয়েগুলোর আনন্দেতে কোনো কার্পণ্য করতে না হয়। আর বাড়িতে যখন আত্মীয় কুটুম আসে তখনও এই ব্যাংকের থেকে টাকা বার করি, যাতে তাদের কাছে আমাদের মান সম্মান বজায় থাকে। আমি সেই দিন মনে মনে বলেছিলাম, সত্যিই মা, তুমি অন্নপূর্ণা। এইভাবে হেসে খেলে আমাদের জীবন বেশ চলে যাচ্ছিল। আমি 12 ক্লাস পাশ করে কলেজে ভর্তি হলাম। দাদাও তখন পড়াশোনা শেষ করে একটা চাকরি পেল। আমরা ভাবলাম, যাক, এইবার বাবার একটু চিন্তা কমবে। কিন্তু আমরা ভুলে গেছিলাম যে দাদা অত্যন্ত স্বার্থপর। তাই চাকরি পেয়ে মায়ের হাতে খুব সামান্য কটা টাকা দিয়ে বলল, আমি এর থেকে বেশি দিতে পারবো না। আমার নিজের একটা জীবন আছে।
তাই এখন থেকে আমি টাকা জমাতে শুরু করেছি। মা বাবা দাদার কথা শুনে আর কিছুই বলেনি। বাবা খালি দাদার মাথায় হাত রেখে হেসে বলেছিল, মানুষ হও। অথচ এই দাদার বন্ধুই শুভদা কত ভালো মনের মানুষ। শুভদাদের বাড়ির অবস্থা খুব ভালো, তার রোজগারের টাকা কেউ প্রত্যাশাও করে না। কিন্তু সেই শুভদা শুনেছি মাইনের পুরো টাকাটাই শুভদার মা জেঠিমার হাতে তুলে দেয়। যদিও জেঠিমা সেখান থেকে একটা টাকা না নিয়েই সবটাই শুভদার অ্যাকাউন্টে রেখে দেয়। এই সবই জেঠিমার মুখ থেকে শোনা। আগে শুভদাদের বাড়ি খুব যেতাম, আর সেটা অবশ্যই শুভদার টানে। কি এক অমোঘ আকর্ষণ অনুভব করতাম শুভদার উপর, এখনও করি, কিন্তু জোর করে নিজের সেই অনুভূতি নিজের মাঝেই চেপে রাখি। আসলে শুভদা আর আমার মধ্যে অনেক বড় ফারাক, যেটা বড় হয়ে বুঝতে পেরেছি। শুভদা কিন্তু এখনও মায়ের কাছে আসে, জোর করে মায়ের কাছে খাবার চেয়ে খায়, ঠিক আগে যেমন করতো সেই রকম। শুধু আমি নিজের ভালো লাগার দরজাটা ধীরে ধীরে বন্ধ করে দিয়েছি। দাদা চাকরি পাবার 2 মাস পরে একদিন একটা মিষ্টি দেখতে মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসে। দেখেই বোঝা যাচ্ছিল যে মেয়েটির বেশ অবস্থাপন্ন বাড়ির মেয়ে। দাদা ওর সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। ভালোই লাগে মেয়েটিকে, বেশ মিশুকে। সারাদিন ছিল, বাবারও ভালো লেগেছিল। আমরা তখনই বুঝেছিলাম যে দাদা এই মেয়েটির সাথে প্রেম করে। আমাদের তো ভালোই লেগেছিল। তাও দাদা বাবা মা কাউকে না জানিয়ে বিয়ে করে নিয়েছিল। বিয়ের 1 মাস পর আমাদের জানায় যে সে রেজিস্ট্রি ম্যারেজ করেছে। মা সেই দিন বলেছিল, আমাদের না জানিয়ে করলি কেন? আমরা কি তোকে মানা করতাম? উত্তরে দাদা বলেছিল, বিয়ে দেবার মতো অবস্থা তোমাদের নেই, আর আমার জন্য টাকা খরচ হোক সেটাও আমি চাই না। তাই আমি ঠিক করেছি যে সামনের মাসে একটা ফ্ল্যাটে আমি আর মিলি শিফট করব। তখন কিছু বন্ধু আর আত্মীয় নিয়ে একটা ছোট আয়োজন করব। আমি আর থাকতে না পেরে বলেছিলাম, বাহ, সব তো ঠিক করেই নিয়েছিস, তবে আর এখানে পড়ে আছিস কেন? চলে যা তোর ফ্ল্যাটে, আমরা কেউ যাব না। তুই কি আমাদের যোগ্য মনে করিস? যদি সেটা করতিস তবে এত বড় একটা ঘটনা এইভাবে বাবা মাকে লুকিয়ে করতে পারতিস না। তোর মতো স্বার্থপর ছেলের কোনো ব্যাপারে আমরা নেই। সব শুনে মা বলে, চুপ কর রিনি, বাবু যা ভালো বুঝেছে করেছে। কাউকে বলে তার মনুষ্যত্ব তৈরি করা যায় না। ঠিক আছে, কবে যেতে হবে বলিস, আমরা যাব, শুধু আশীর্বাদ করতে। তবে যদি সেটারও তোর প্রয়োজন না থাকে বলিস, তবে আমরা যাব না, দূর থেকেই আশীর্বাদ সেরে নেব। দাদা তখন তাড়াতাড়ি বলে, না না, তোমাদের যেতেই হবে, না হলে মিলির বাবা মা কি ভাববে? আমি সেই দিন ফের জ্বলে উঠেছিলাম, চিৎকার করে বলেছিলাম, ও তার মানে মিলির বাবা মার সামনে তোর মুখটা যেন থাকে, তাই বাবা মাকে যেতে হবে। তা না হলে যাবার দরকার ছিল না, তাই না? এরপর দাদাও রেগে মাকে বলে, মা ওকে চুপ করতে বলো, খুব বেশি কথা বলছে। বাবা আমার দিকে তাকিয়ে ইশারায় চুপ করতে বলে, নিজের ঘরে চলে গেল। আমিও সরে গেলাম। সেই দিন বাবা রাতে কিছুই খেলো না। মাও কেমন চুপচাপ হয়ে গেল। বাড়িতে কেমন যেন একটা শোকের বাতাবরণ বইতে লাগলো। কিছুই ভালো লাগতো না। এর মধ্যেই একদিন মিলি এসে উপস্থিত। আমার নিজের দাদা স্বার্থপর, কিন্তু তাই বলে পরের বাড়ির মেয়েকে তো দোষ দিয়ে কথা না বলে থাকতে পারি না। আমার মা মিলিকে সাদরে কাছে টেনে নিল। মিলি কিন্তু সত্যি খুব মিষ্টি মেয়ে। সে এসেই আমার সাথে ভাইয়ের সাথে সুন্দর মিশে গেল। হঠাৎ এইভাবে বিয়ে করার জন্য বাবা মার কাছে বারবার ক্ষমা চাইছিল। আসলে মিলিরও কিছু করার ছিল না। মিলির মা সৎ মা। বাড়িতে তার দাপটে সবাইকে চলতে হয়। মিলির মা তার এক রিলেটিভের বকাটে ছেলের সাথে মেয়ের বিয়ে ঠিক করে। তাই মিলি একরকম জোর করেই তার দাদাকে বিয়ে করে। কিন্তু এই কথাটা তো দাদা তার বাড়িতে বলতেই পারত। মিলি বলে, আমি অনেকবার তোমার দাদাকে বলতে বলেছিলাম, এমনকি আমি নিজে এসেও জানাতে চেয়েছি, কিন্তু তোমার দাদাই চায়নি বিয়ের আগে কেউ জানুক। এর ঠিক 1 মাস পরে দাদা তার নতুন ভাড়ার ফ্ল্যাটে চলে গেল। আর আমাদের বলে গেল সামনের সানডে দাদা রিসেপশন, সেই দিন আমরা যেন তাড়াতাড়ি চলে যাই। সেই মতো রবিবার সকালে আমরা তৈরি হয়ে গেলাম যাবার জন্য। এর আগে বাবা একদিন মাকে বলেছিল, যা হবার হয়েছে,
ওদের আমাদের বাড়িতেই একটা অনুষ্ঠান করে বিয়ে দিই, কিছু লোকজনও বলি। কিন্তু আমার প্রবল আত্মসম্মানীয় মা বাবার দিকে তাকিয়ে বলল, কি দরকার, বিয়ে যখন করেই নিয়েছে, রিসেপশনও কোথায় করবে, কবে করবে, সবটাই তো আমাদের না জানিয়ে ঠিক করে নিয়েছে। তখন আর আমাদের এতে নাক গলানোর কী প্রয়োজন? যেমন হচ্ছে হোক না, ক্ষতি কী? বাবা বুঝল যে মায়ের মধ্যে বিরাট অভিমান জমে আছে, তাই আর বেশি ঘাঁটালো না। আমরা সবাই ঠিক সকাল 10টা বাজলে বের হলাম। যাবার সময় মায়ের হাতে একটা শাড়ির প্যাকেট দেখে জিজ্ঞাসা করলাম, ওটা কি মা? মা তখন আমাদের খুলে দেখালো মিলির জন্য একটা নেভি ব্লু রঙের বেনারসি। এছাড়া মায়ের বিয়ের ভারী হারটাও নিয়েছে মিলিকে আশীর্বাদ করে দেবে বলে। বাবা জানতে চাইল, এই শাড়িটার অনেক দাম, তুমি কি করে কিনলে, আমাকে বলনি তো? মা বলল, বিশুর দোকান থেকে অর্ধেক টাকাই নিয়েছি, আর অর্ধেক আস্তে আস্তে দিয়ে দেব। তুমি হারটা দিয়ে আশীর্বাদ করো, আমি শাড়িটা দিয়ে করব। এছাড়া বাবুর জন্য এই জামা প্যান্টটাও নিয়েছি। আমরা সব কিছু নিয়ে 11টার মধ্যে দাদার ফ্ল্যাটে চলে গেলাম। কি সুন্দর করে সাজিয়েছিল, দূর থেকে সানাইয়ের সুর শোনা যাচ্ছিল। আমাদের দেখে মিলি ছুটে আসে। এরপর মা ওকে কাছে বসে আশীর্বাদ করে। বাবা হারটা ওর হাতে দেয়, আর মা শাড়িটা। মিলির শাড়িটা দেখলাম খুব পছন্দ হয়েছে। সন্ধেবেলায় ওই শাড়িটাই পরে সেজেছিল, ভারী মিষ্টি লাগছিল মিলিকে। আমিও তাকিয়েছিলাম, কি সুন্দর লাগছিল। মিলি যদিও সম্পর্কে আমার বৌদি হয়, কিন্তু বয়সে মিলি আমার সমানই হবে, তাই ওকে কিছুতেই বৌদি বলতে পারতাম না প্রথম দিকে। এখনও ঠিক পারি না, তাই কিছু বলেই ডাকি না, সব কথা উজ্জ্ব করেই বলি। এরপর দাদা মাইনে পেয়ে মাকে দিতে এলে মা কিছুতেই সেই টাকা নেয় না, বলে, তোমার এখন নিজের সংসার হয়েছে, টাকার প্রয়োজন পড়বেই। তুমি নিজের সংসার চালিয়ে বাকি টাকাটা ব্যাংকে রেখো, যাতে প্রয়োজনে কারোর কাছে কখনো হাত পাততে না হয়। আমরা তো তোমার কোনো প্রয়োজন মেটাতে পারবো না, সে ক্ষমতা যে আমাদের নেই সেটা তুমি ভালো করেই জানো, তাই নিজের সঞ্চয় নিজে করে রাখো। এরপর আর দাদা মাকে টাকা দেবার সাহস করেনি। এইভাবেই চলছিল। দাদা মিলি মাসে একবার আসতো, সারাদিন থেকে রাতে ফিরে যেত। সব ঠিক ছিল, কিন্তু যাদের দুঃখের মধ্য দিয়ে বেঁচে থাকার জন্য ভগবান পাঠিয়েছে, তাদের একটু ভালো থাকা দেখলে ভগবানও সহ্য হয় না। তাই হঠাৎ বাবার স্ট্রোক হলো। জমে মানুষে টানাটানি করার পর জমকে তো হারালাম, কিন্তু বাবা প্যারালাইজড হয়ে গেল। চরম দুর্যোগ নেমে আসলো আমাদের জীবনে। বাবা তো কাজ করতো প্রাইভেট কোম্পানিতে, তাই খুব বেশি টাকা তো পেল না। তাই কোনো রকমে বিএ পাশ করে টিচার্স ট্রেনিং নিয়ে একে ওকে ধরে প্রাইমারি স্কুলে একটা চাকরি জোটালাম। ভাগ্যিস চাকরিটা পেয়েছিলাম, তাই খেয়ে পড়ে বাবার ওষুধ কিনে বেঁচে আছি। তাই আজ আর কোনো স্বপ্ন দেখি না, স্বপ্ন দেখতে ভুলে গেছি। জীবন সংগ্রামে লড়াই করেই চলেছি, কিন্তু তবুও মাঝে মাঝে যা পাবার না, যা পাবো না, সেই ইচ্ছেগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। মনটাকে এমনভাবে নাড়া দেয় যে তখন এই লড়াই করার শক্তিটাও হারিয়ে ফেলি। কেন কেন সেই প্রথম যৌবনের ইচ্ছেগুলো তাকে পিছনে ফিরে দেখতে বলে? সেখানে তার শুভদা থাকে, শুভদাকে ঘিরে সব ভালো লাগাগুলো আষ্টে পিষ্টে ধরে। আচ্ছা, শুভদার তো কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল, কিন্তু কেন শুভদা আজও বিয়ে করলো না? একসময় শুভদার চোখে আমার প্রতি মুগ্ধতা দেখেছিলাম। একসময়ই বা কেন বলি, সব সময় দেখতাম শুভদার মতো ওই রকম মুগ্ধ দৃষ্টিতে আমি কাউকে চেয়ে থাকতে দেখিনি। ছেলেদের মধ্যে তো কেবল শরীরই সব মনে হয়, কিন্তু শুভদার দৃষ্টিতে আমি কোনো দিন ওইটা ফিল করিনি। আচ্ছা, শুভদা কি আমাকে ভালোবাসে? সেই আগের মতো দৃষ্টিতে কি আজও আমায় দেখলে চেয়ে থাকে? কি জানি, আমি নিজেই তো শুভদাকে এড়িয়ে যাই, শুভদার মুখের দিকে তাকাই না। আসলে আমি নিজেই নিজের কাছ থেকে পালিয়ে বেড়াই। যদি আমার প্রথম আর শেষ ভালোবাসার কাছে আমি দুর্বল হয়ে পড়ি, নিজেকে আড়াল করতে না পারি, যদি শুভদা প্রত্যাখ্যান করে, ইস, সে ভারী লজ্জার হবে, আমি মরমে মরে যাব। তার থেকে এই বেশ আছি, দূর থেকে ভালোবেসে যাই। কিন্তু ওই লাল শাড়িটাই আমার কেমন পাগল করে দেয়। আমি তখন ক্লাস 11-এ পড়ি। সরস্বতী পুজোয় একটা হলুদ শাড়ি পরেছিলাম। শুভদা আমাকে রাস্তায় দেখেই বলল, ওই আল্লাদি, ওই নামেই আমাকে ডাকে।
আমি নাকি বাবার ভীষণ আহ্লাদে ছিলাম, তাই শুভদা আমাকে ওই নামেই ডাকে। সেই ওই নামে ডেকে বলল, আজ একটা লাল ঢাকাই শাড়ি পরতে পারলি না? তোকে দারুণ লাগতো। শুনে কিছু সময় আমি থমকে দাঁড়িয়েছিলাম। তারপর ছুটে রাস্তা পার হয়ে স্কুলে চলে যাই। সারাদিন কি একটা রোমাঞ্চ আমার মন জুড়ে খেলতে থাকে। এখন এই বয়সে এসেও লাল ঢাকাই শাড়িটা দেখে শুভদাকে ভীষণ ভালোবাসতে ইচ্ছে করে। মনে হয় ওই শাড়িটা পরে খোঁপায় লাল গোলাপ গুঁজে শুভদার সাথে কোনো নির্জন নদীর ধারে হাতের পরে হাত রেখে তারপর শুভদার ওই চওড়া কাঁধে মাথা দিয়ে দু চোখ বন্ধ করে শুভদার আদর খাই। উফ, কেন এমন হয়? এইসব ভাবতে ভাবতে কখন স্কুলের কাছে চলে এসেছে রিনিতা খেয়াল করেনি। ছাত্রীদের চিৎকার আর ওদের কথা শুনে রিনিতা সম্বিত ফিরে পায়। স্কুল থেকে বাড়ি ফিরে এসে দেখে শুভদার মা, মানে জেঠিমা, তাদের বাড়ি এসেছে। জেঠিমা তো প্রায়ই আসে, তাই রিনিতাও সেই নিয়ে কিছু ভাবেনি। জেঠিমার সাথে দুই একটা কথা বলে রিনিতা ভেতরে গিয়ে শুয়ে পড়ে। কদিন থেকে রিনিতা তার মাকে বেশ খুশি দেখছে। রোজই ভাবে জিজ্ঞেস করবে, কিন্তু নানান চিন্তায় ভুলেই যায়। কি জানি, হয়তো মিলি কনসিভ করেছে বলে। যতই হোক, ঠাকুরমা হবে, একটু তো আনন্দ হবেই। তাই আর কিছু জিজ্ঞেস করেনি। আসলে রিনিতার আজকাল কারোর ব্যাপারেই কিছু জানতে ইচ্ছে করে না। মাঝে মাঝে মনে হয় রিনিতার মন বলে কোনো বস্তু আর নেই, কোনো অনুভূতি আর হয় না। কি করে হবে? মনের সব দরজা তো সেই দিনই বন্ধ করে দিয়েছে, যেদিন বাবা অসুস্থ হলো আর রিনিতার উপর সংসার চালানোর সব দায়িত্ব এসে পড়ল। সারা জীবন এই দায়ভার তাকেই বহন করতে হবে। ছোট ভাইটা যে এখনও অনেক ছোট। যখনও বড় হবে রিনিতাও তখন বুড়ি হয়ে যাবে। তখন আর মনের কোনো স্বাদ পূরণ করার ইচ্ছেই থাকবে না। তবে রিনিতা যাই ভাবুক, বিধাতা কিন্তু অন্য চিন্তা করে রেখেছে তার জন্য। তাই রবিবার সকাল থেকেই তার মার নানান ভালো ভালো রান্না, দাদা মিলির উপস্থিতি, মিলির ঘরে এসে ঘর সাজানো, মায়ের সাথে রান্নায় সাহায্য করা, এইসব দেখে রিনিতা খুব অবাক হচ্ছে। রবিবার রিনিতা অনেক দেরি করে ওঠে। কেউ সেই দিন ওকে তাড়াতাড়ি ওঠার জন্য তাড়া দেয় না। আজও তাই উঠেছে, আর উঠেই এত আয়োজন দেখে বুঝে উঠতে পারছে না ব্যাপারটা কি। রিনিতাকে উঠতে দেখে ওর মা বলল, রিনি যা, তাড়াতাড়ি আজ স্নান করে একটা ভালো শাড়ি পরে নে। রিনিতা ভুরু কুঁচকে মাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার বলো তো, আজ কি আমার জন্মদিন? তা তো না, আর সেটা হলেও এত আয়োজন দেখি না। বাবা টেবিলে এত মিষ্টি কে এনেছে? রিনিতার দাদা বলে, কেন, আমি এনেছি। শুনে রিনিতা একটু বেঁকা হাসি হেসে বলে, কে খাবে এত মিষ্টি? যাবার সময় কিছু নিয়ে যাস বরং। রিনিতার মা ও দাদা কিছু বলার আগেই বলে ওঠে, তোকে যেটা বলছি সেটা কর, স্নান করতে যা। অগত্যা রিনিতা স্নান করতে যায়। স্নান করে ঘরে আসতেই দেখে মিলি একটা শাড়ির প্যাকেট হাতে দাঁড়িয়ে আছে। বলে, তুমি আজ এটা পরো। প্যাকেট খুলে রিনিতা চমকে ওঠে, এ কি, এ তো বিশুদার দোকানে সেই লাল ঢাকাই শাড়িটা। রিনিতা শাড়িটা হাতে নিয়ে মিলির দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। মিলি হেসে বলে, কি গো, স্ট্যাচু হয়ে গেলে যে? পরে নাও, এটা যে পাঠিয়েছে সে একটু পরেই চলে আসবে। উনি বারবার করে বলে দিয়েছেন তুমি যেন আজ এই শাড়িটা অতি অবশ্যই পরো। হ্যাঁ, আরও একটা আবদার তার আছে। কাল আমাকে ফোন করে বলেছে তোমার ননদিনীকে বলো ওষ্ঠ দুটি যেন লাল লিপস্টিক দিয়ে রঞ্জিত করে, আর হালকা একটা হাত খোপা, ঠিক যেমন খোপা করে কলেজে যেত ওই রকম। রিনিতা যত শুনছে ততই যেন আরও সারা শরীর দিয়ে একটা শিহরণ খেলে যাচ্ছে। অনেক কষ্টে দম নিয়ে বলল, মিলি, সত্যি করে বলো তো, কে এই সব বলেছে, আর কেনই বা তার এই স্বাদ? মিলি হেসে বলে, আর একটু সবুর করো, নিজেই দেখতে পাবে। তোমাকে খালি যেমন বললাম সেইভাবে সেজে বসে থাকো, বেশিক্ষণ না, তারা এলো বলে। মিলি ঘর থেকে বেরিয়ে যাবার পর অনেকক্ষণ রিনিতা চুপ করে বসে থাকে। তার কেবলই একজনের কথা মনে হচ্ছে। লাল শাড়ি তো তাকে একজনই পরতে বলেছিল, আর আমার খোপা বাঁধা তো তারই ভালো লাগতো। খালি বলতো, এই আল্লাদি, চুল খুলে কেন রেখেছিস, খোপা বাঁধ না, না হলে কিন্তু ভূতে ধরবে। তবে কি, না না, সে কি করে হয়, শুভদা কেন আসবে? উফ, এত ভাবতে পারি না।
দেখি না কে এইসব বলেছে। যদি এরা ভাবে আমার অপছন্দের কোনো মানুষের সাথে আমার বিয়ে দেবে, আমি মরে গেলেও করব না। সারা জীবন এইভাবেই থাকব, কিন্তু বিয়ে আমি করব না। তাছাড়া আমার অনেক দায়িত্ব আছে, তাই ওই পথে একদম না। বরং এই জীবনটা দূর থেকে শুভদাকে ভালোবেসেই কাটিয়ে দেব। হঠাৎ বাড়িতে অনেকগুলো গলার আওয়াজ পেয়ে রিনিতা বাইরে এসে দেখে জেঠিমা জ্যাঠামশাই, শুভদার কাকা কাকিমা আর সেই সঙ্গে শুভদা। জেঠিমা এসেই রিনিতাকে নিজের কাছে টেনে এনে বসায়, বলে, কি রে, আজকাল তো আর জেঠিমার কাছে যেতেই চাস না। তাই তোকে সারা জীবনের মতো আমার কাছে বেঁধে রাখার সব ব্যবস্থা করে ফেলেছি। জানিস, আমার এই হতভাগা শুভটার কত সম্বন্ধ এনেছি, সব নাকচ করে দিত। কত বলতাম, তোর যদি কেউ পছন্দের আছে তবে সেটা বল, তাও কিছু বলে না। শেষে আমি যখন বললাম আমার মরা মুখ দেখবি যদি এই শ্রাবণে বিয়ে না করিস, তখন বলে, ছোট থেকে তো একজনকেই আমার বউ ভেবে এসেছি, তাকে ছাড়া আর কাউকে তো বউ করতে পারবো না। সে কে জিজ্ঞেস করতেই তোর নাম বলল। আমি শুনে এতটা খুশি হয়েছি যে শেষ পর্যন্ত আমারও মনের ইচ্ছে পূর্ণ হলো। এই বলে রিনিতার হাত দুটো টেনে নিয়ে একজোড়া বালা রিনিতার হাতে পরিয়ে দিল। মিলি তাড়াতাড়ি শঙ্খ বাজাতে থাকে। রিনিতার মা উলুধ্বনি দেয়। রিনিতা শুভর মা বাবা কাকা কাকিমা সবার পায়ে হাত দিয়ে প্রণাম করে। এতক্ষণ যা হলো রিনিতার মনে হচ্ছে সবও স্বপ্ন দেখছে। সবটাই যেন তার একটা ঘোরের মধ্য দিয়ে ঘটে গেল। রিনিতা ছুটে তার বাবার কাছে এসে কেঁদে ফেলে। রিনিতার বাবা ধীরে ধীরে হাতটা রিনিতার মাথায় রাখে। রিনিতা সুখের আবেগে কাঁদতে কাঁদতে বলে, বাবা, কখনো ভাবিনি আমার এই স্বপ্নটা সত্যি হবে। তুমি আশীর্বাদ করো বাবা, যেন সবাইকে নিয়ে পথ চলতে পারি, নিজের সব দায়িত্ব পালন করতে পারি। আমি জানি শুভদা আমার কোনো দায়িত্বে কখনো বাধা হয়ে দাঁড়াবে না। হঠাৎ মিলি আর শুভ সেই সময় ঘরে ঢোকে। তাদের দেখে রিনিতা উঠে দাঁড়ায়। শুভ রিনিতার বাবার কাছে বসে একটু কথা বলে আশ্বাস দেয়, কাকু, তুমি চিন্তা করো না, আজ থেকে রিনিতার সাথে সাথে তোমাদের দায়িত্ব আমি যথাসাধ্য পালন করব। দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে মিলি শুভ রিনিতাকে একটা ঘরে ঢুকিয়ে দেয়। বলে, নিজেদের মধ্যে কিছু কথা বলে নাও তো। সেই থেকে দুজনে দুদিকে ঘুরছ। এই বলে মিলি বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়, আর শুভ ভিতর থেকে বন্ধ করে একটানে রিনিতাকে নিজের কাছে টেনে আনে। রিনিতার লজ্জায় শুভর বুকে মুখ লুকোয়। শুভ রিনিতার কানে কানে বলে, বিশুদার দোকানের কাছে রোজ দাঁড়িয়ে শাড়িটা দেখা হতো, তাই আমি কাল বিশুদার দোকান থেকে কিনে এনে সোজা মিলির কাছে গিয়ে বলে এসেছিলাম আমার প্রেয়সী যেন আজ এই শাড়িটাই পরে। রিনিতা অমনি আদুরে গলায় বলে ওঠে, তোমার জন্যই তো, তুমি তো আমাকে বলেছিলে লাল ঢাকাই শাড়ি পরতে। সে তো বলবই, আমার ফর্সা টুকটুকে বউটাকে লাল শাড়িতে দারুণ লাগবে, সে তো আমি জানি। এই কথা শুনে রিনিতা শুভকে দুহাত দিয়ে আরও জোরে ধরতেই শুভ তার ঠোঁট দুটো রিনিতার ঠোঁটের উপর চেপে ধরে। রিনিতা ধীরে ধীরে নিজেকে শুভর কাছে সমর্পণ করে দেয়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।